1530-এর দশকে ফ্রাঙ্কফুর্টের জুডেনগাজের ঘেঁটোতে যখন হাউজ অব দ্য রথসচাইল্ড নির্মাণ করা হয়, কারো কল্পনায় ছিল না দরিদ্র ও নিগৃহীত হাজারখানেক ইহুদির এই বসতি থেকেই জন্ম নিতে যাচ্ছে ভবিষ্যৎ ইউরোপের প্রকৃত হর্তাকর্তা, যারা চাইলে অঙ্গুলি হেলনেই নড়িয়ে দিতে পারত ইউরোপের শাসকদের ক্ষমতার মসনদ। 1664 সালে জুডেনগাজে ঘেঁচোর এই বাড়ি ছেড়ে তারা যখন ভিন্ন বাড়িতে উঠে যায়, সাথে করে রথসচাইল্ড উপাধিটাও নিয়ে যায়। দ্বিতীয় বাড়িতে জন্ম নেন এমশেলমায়ের রথসচাইল্ড। তখন এখানে হাজার তিনেক ইহুদির বসবাস ছিল। উল্লেখ্য, ফ্রাঙ্কফুর্ট বর্তমানে জার্মানির অংশ হলেও তখন আধুনিক জার্মানির জন্মই হয়নি। বর্তমান জার্মানির জন্ম 1871 সালে রথসচাইল্ডদের জন্মের বহু পরে। জার্মানি প্রতিষ্ঠার জন্য সর্বশেষ যুদ্ধ হয়েছিল 1870 সালে ফ্রান্সের বিরুদ্ধে। রথসচাইল্ডরা জার্মান হলেও যুদ্ধ পরবর্তী ফ্রান্সকে বিপুল পরিমাণ ঋণ দিয়ে সেবারের মতো দেশটিকে টিকে যেতে সহায়তা করেছিল। ফ্রাঙ্কফুর্ট তখন হেসে নামক এক ছোট প্রশাসনিক অঞ্চলের অংশ ছিল। 1755 সালে মায়ের এমশেলের বয়স যখন 12, তার পিতা এমশেল মোজেস মারা যান। এমশেল মোজেসের ছিল প্রাচীন মুদ্রার ব্যবসা। সে সময় প্রিন্সদের অন্যতম শখ ছিল প্রাচীন মুদ্রা সংগ্রহ। ফলে যারা মুদ্রা ব্যবসা করত, ক্ষমতাসীনদের সাথে তাদের সম্পর্ক হতো ভালো। পিতার মৃত্যুর 2 বছর পর 1757 সালে মায়ের এমশেলকে পাঠানো হয় হ্যানোভারে সাইমন উলফ ওপেনহেইমারের ব্যাংকিং ফার্মে। কাজ শিখতে গিয়েছিলেন ছোট্ট মায়ার। সাথে শিখে আসেন আন্তর্জাতিক বাণিজ্য, প্রাচীন মুদ্রা চেনার উপায়, সেগুলো সরবরাহ কেন্দ্র আর ক্রেতা বিক্রেতা কারা তাও। 1763 সালে ফ্রাঙ্কফুর্টে ফিরে এসে মুদ্রা ব্যবসা শুরু করেন মায়ার। বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় করতেন তিনি। হেসের শাসক পরিবার ছিল মায়ের এমশেলের পিতার পুরনো খদ্দের। তাই তিনি ফিরে আসার পর হেসের প্রিন্স নবন উইলহেম তার মুদ্রার ক্রেতায় পরিণত হন। এই সূত্র ধরেই 1769 সালে মায়ের এমশেল সেখানকার কোর্ট এজেন্ট নিযুক্ত হন। কোর্ট এজেন্টদের কাজ ছিল মূলত ক্ষমতাসীনদের অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দেয়া। পরবর্তীতে বিশ্বজুড়ে ইহুদিদের অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তোলার পেছনে নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোর্ট এজেন্টদের নেটওয়ার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1785 সালে পিতার মৃত্যুর পর নবম উইলহেম হেসের শাসক হন। 1789 সালে ফরাসি বিপ্লবের পর ব্রিটেনের পক্ষে এবং ফ্রান্সের বিপক্ষে হেসেইয়ান যোদ্ধাদের ভাড়াটে সৈনিক হিসেবে নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর মায়ের ব্যবসা তরতর করে বাড়তে থাকে। চূড়ান্ত সুযোগ আসে 1806 সালে নেপোলিয়ন যখন হেসে আক্রমণ করেন। প্রুশিয়াকে সমর্থনের দায় নেপোলিয়ন হেসে আক্রমণ করার পর নবম উইলহেম পালিয়ে যান। তার বিপুল সম্পত্তি কোথায় রেখে যাবেন এই নিয়ে যখন তিনি চিন্তিত, তার অর্থনৈতিক উপদেষ্টা কার্ল ফ্রেডরিক বুদেরাজ পরামর্শ দেন রথসচাইল্ড পরিবারের চাইতে নিরাপদ কোনো স্থান হতে পারে না। পরামর্শ অনুযায়ী উইলহেম তার বিপুল সম্পত্তি মায়ের এমশেলের নিকট গচ্ছিত রাখেন। রথসচাইল্ড পরিবারের পারিবারিক আর্কাইভ রথসচাইল্ড আর্কাইভের তথ্য মতে সেই যুগে এই অর্থের পরিমাণ ছিল বিপুল। সেখান থেকে মায়ের এমশেলের ছেলে নাথান রথসচাইল্ড লন্ডনে একটি ব্যাংক খোলেন। ব্যাংকের মূলধন ছিল বর্তমানে 5.5 লক্ষ ইউরোর সমান। এর আগে 1798 সালে নাথান ইংল্যান্ডের ম্যানচেস্টারে গিয়েছিলেন। ম্যানচেস্টার তখন ব্রিটিশ সাম্রাজ্যের প্রধান বস্ত্র উৎপাদন কেন্দ্র। সারা পৃথিবীর অধিকাংশ কাপড় এখানেই তৈরি হতো। এখানে তিনি তুলা কিনে কাপড় বানিয়ে তা ফ্রাঙ্কফুর্টে রপ্তানি করার ব্যবসা শুরু করেছিলেন। বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তির পর মায়ের এমশেল তার ছেলেদেরকে ইউরোপের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাংকিং ব্যবসা শুরু করতে পাঠিয়ে দেন। ব্যবসা বাণিজ্যে 5 ছেলের মধ্যে তৃতীয় ছেলে নাথানই উন্নতি করেছিলেন সবচেয়ে বেশি। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে ছিলেন ছোট ছেলে জেমস মায়ার। 1812 সালে কার্ল মায়ার ইতালি নেপলসে আর 1820 সালে সলোমন মায়ার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ব্যাংকিং ব্যবসা শুরু করেন। আর সবচেয়ে বড় ছেলে এমশেল মায়ার রয়ে যান ফ্রাঙ্কফুর্টে। 1812 সালে রথসচাইল্ড পরিবারের প্রতিষ্ঠাতা মায়ের এমশেল রথসচাইল্ড মারা যান। মৃত্যুর পূর্বে সন্তানদেরকে দুটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বলে যান। প্রথমত, পরিবারের বাইরের কাউকে পারিবারিক ব্যবসায় অংশীদার করা যাবে না। দ্বিতীয়ত, পরিবারের সমুদয় সম্পত্তি এবং উপাধির উত্তরাধিকার হবে শুধু ছেলেরা, মেয়েরা সম্পত্তির অংশ পাবে না। এর ফলে তাদের মধ্যে আত্মীয় স্বজনের ভেতর বিয়ে করার চল গড়ে ওঠে। 1824 থেকে 1877 পর্যন্ত রথসচাইল্ড পরিবারের 36 জন ছেলে বিয়ে করেছিল। তন্মধ্যে 30 জনই বিয়ে করেছে রথসচাইল্ড পরিবারের ভেতরে। পরিবারের বাইরে যেখানে বিয়ে করার প্রচলন নেই, সেখানে অ-ইহুদিদের সাথে বিয়ের প্রশ্নই ওঠে না। অতি বিরল কিছু উদাহরণ আছে যদিও। এর মধ্যে রয়েছেন নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের স্ত্রী এমা রথসচাইল্ড। পরিবারের 5 ছেলেকে ইউরোপের 5টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বসানোর মাধ্যমে ইউরোপের গুরুত্বপূর্ণ সমস্ত বাণিজ্য কেন্দ্রে রথসচাইল্ড পরিবারের ব্যাংকিং ও বাণিজ্য নেটওয়ার্ক গড়ে ওঠে, যা অন্য কোনো ব্যবসায়ী পরিবারে ছিল না। এদের মধ্যে লন্ডনে নাথান আর প্যারিসের জেমসকে কেন্দ্র করে ফরাসি এবং ব্রিটিশ প্রধান দুটি রথসচাইল্ড ধারা গড়ে ওঠে।
নেপোলিয়নের ফরাসি আর্মি যখন ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করছিল, একদিকে নেপোলিয়নের প্রধান অর্থ যোগানদাতা ছিল জেমস রথসচাইল্ড, অপরদিকে লন্ডনের অর্থের ব্যবস্থা করছিল নাথান রথসচাইল্ড। 1810 সালে প্রতিষ্ঠা করা হয় রথসচাইল্ড অ্যান্ড কোং। ফ্রান্সের বিরুদ্ধে ব্রিটেনের হয়ে ডিউক অব ওয়েলিংটন যখন স্পেনে যুদ্ধ করছিলেন, সেনাবাহিনী পরিচালনার জন্য ডিউকের প্রচুর অর্থের দরকার হচ্ছিল। ব্রিটেন সরকার চেষ্টা করেও সেখানে অর্থ পাঠানোর কোনো সংযোগ তৈরি করতে পারছিল না। ওদিকে ডিউককে স্থানীয়দের থেকে উচ্চ মূল্যে সবকিছু ক্রয় করতে হচ্ছিল। অবশেষে সরকার রথসচাইল্ডের মুখাপেক্ষী হয়। নাথান আর জেমস মিলে অত্যন্ত জটিল প্রক্রিয়ায় স্পেনে অর্থ পাঠাতে শুরু করেন। 1813 সালে লন্ডন থেকে ডিউকের কাছে 14 লাখ পাউন্ড পাঠানো হয়, যার প্রায় পুরোটাই ব্যবস্থা করেছিল রথসচাইল্ড পরিবার। ব্রিটিশ সরকার যুদ্ধব্যয় পরিচালনার জন্য বিপুল পরিমাণ বন্ড ছাড়ে। এরও বেশিরভাগ অংশের মধ্যস্থতা করেছিল রথসচাইল্ডরা। তাদের প্রতিষ্ঠিত কোম্পানি রথসচাইল্ড অ্যান্ড সন্স নামে এখনও সচল। তবে 1863 সালে ইতালির নেপলস শাখাটি বন্ধ হয়ে যায়। 1901 সালে বন্ধ হয়ে যায় ফ্রাঙ্কফুর্ট শাখা। প্রধান কারণ ছিল পুরুষ উত্তরাধিকারের সংকট। অস্ট্রিয়ায় হিটলারের আক্রমণের পর 1938 সালে ভিয়েনার শাখাও বন্ধ হয়ে যায়। ফরাসি শাখা বেশ কয়েকবার জাতীয়করণের ভেতর দিয়ে গিয়েও এখনও টিকে আছে। 2003 সালে রথসচাইল্ডদের ফরাসি এবং জার্মান শাখা পুনরায় একত্র হয়। 2022 সালের রিপোর্ট অনুযায়ী এনএম রথসচাইল্ড অ্যান্ড সন্সের রেভিনিউ ছিল 2.97 বিলিয়ন ইউরো। তাদের নিট প্রফিট 606 মিলিয়ন ইউরো। এর তত্ত্বাবধানে থাকা স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ 101.6 বিলিয়ন ইউরো। 44টি দেশে তাদের বাণিজ্য রয়েছে। বর্তমানে রথসচাইল্ড পরিবারের কেউ বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের তালিকায় নেই, যদিও তাদের পারিবারিক ব্যবসা অনেক বড়। কিন্তু সম্পত্তি শত শত উত্তরাধিকারীর মাঝে বণ্টিত হয়ে যাওয়ার ফলে সবার অংশই কমে গেছে। রথসচাইল্ড পরিবারে বর্তমানে সবচেয়ে বেশি সম্পদের মালিক ডেভিড মায়ার দ্য রথসচাইল্ড, একজন ব্রিটিশ পরিবেশবাদী। তার সম্পত্তির পরিমাণ $10 বিলিয়ন। বর্তমানে রথসচাইল্ড গ্রুপের অধীনে 26টি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 13টির হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্রে। ফ্রান্স, জার্মানি, জাপান ও কানাডায় 2টি করে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক এবং ইতালিতে 1টি করে। এছাড়াও পরিবারের সদস্যদের ব্যক্তিগত বহু প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে ফ্রান্স, ব্রিটেন, পর্তুগাল, স্পেন, ব্রাজিল সহ বহু দেশের সরকারকে ঋণ দেওয়ার সুবাদে বিশ্বজুড়ে তাদের বিপুল প্রভাব। ইসরায়েল প্রতিষ্ঠায় ফরাসি ব্যাংকিং হাউসের প্রধান ব্যারন এডমুন্ড জেমস দ্য রথসচাইল্ডের অবদান ছিল অমূল্য। আজও ইসরায়েলিরা তাকে স্মরণ করে দ্য বেনিফেক্টর বা উপকারী বন্ধু নামে। 1924 সালে ফিলিস্তিনিদের জমি কেনার জন্য প্যালেস্টাইন জিউস কলোনাইজেশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন তিনি। ইসরায়েলের সর্বপ্রথম শহরগুলোর একটি হল তেল আবিবের পার্শ্ববর্তী শহর রিশন লেজিয়ন। এই শহর প্রতিষ্ঠায়ও তার অর্থায়ন ছিল। $50 মিলিয়ন বেশি খরচ করেছিলেন শুধু বিদ্যুৎ গবেষণা আর বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠায়। 1917 সালের 2 নভেম্বর জেমস আর্থার বেলফোর্ড যে ঘোষণা দিয়েছিলেন তা ছিল মূলত তৎকালীন রথসচাইল্ড পরিবারের প্রধান লিওন ওয়াল্টার রথসচাইল্ডের নামে লেখা একটি পত্র। প্রথম বিশ্বযুদ্ধে প্রভাবশালী ইহুদি পরিবারের সহায়তার কৃতজ্ঞতা স্বরূপ ব্রিটিশ সরকার তাকে আশ্বস্ত করেছিল যে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। এখনও পর্যন্ত রথসচাইল্ড পরিবার ইসরায়েল ও ইহুদিদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও দাতা। আমেরিকায় জন্ম নেওয়া রথসচাইল্ড পরিবারের বর্তমান প্রভাবশালী সদস্য ডেভিড রেনে জেমস দ্য রথসচাইল্ড, যার তত্ত্বাবধানে 2003 সালে ফরাসি ও ব্রিটিশ পরিবারের ব্যবসায় একীভূত হয়েছে। 1982 থেকে 2006 সাল পর্যন্ত টানা 24 বছর ইউনাইটেড জিউস ফান্ড পরিচালনা করেছেন তিনি। তার বাবা 1950 সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে যার অধীনে রয়েছে প্রায় 200 ইহুদিবাদী সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। রথসচাইল্ড পরিবারের অর্থনৈতিক খ্যাতির পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাদের নানা অপকর্ম আর ডালপালা মিলে বিস্তৃত হওয়া বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্ব।